দীর্ঘ প্রতীক্ষিত মাদ্রাসা গ্রুপ ডি মামলার শুনানি সম্পন্ন হয়েছে ২রা জুলাই এবং এই মামলার যে জাজমেন্ট সেটি রিজার্ভড হয়েছে এবং শুনানি শেষ হয়েছে এবং এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এই যে দীর্ঘদিনের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত সমস্যা বলা যেতে পারে, এই সমস্যা এবার একটা সমাধানের পথে কিন্তু আসতে চলেছে। তো মাদ্রাসার গ্রুপটির গত ২৬শে জুন, ৩০শে জুন, ১লা জুলাই এবং ২রা জুলাই ৪ দিন যে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে, এই শুনানিতে ৭৩,০০০ পক্ষের আইনজীবীরা কি জানালেন, ২৪,০০০ পক্ষের আইনজীবীরা কি জানালেন এবং কারা কি দাবি রাখলেন, মহামান্য বিচারপতি কি মন্তব্য করলেন, সমস্ত বিষয়গুলো সংক্ষেপে আজকের ভিডিওতে বলার চেষ্টা করব এবং গত ২রা জুলাই মাদ্রাসা সার্ভিস কমিশনের এই মামলা সংক্রান্ত মহামান্য বিচারপতি যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার কপিটিও আপনাদের সাথে দেখাবো। আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হবে, ভিডিওর লেন্থ হয়তো একটু বড় হবে। আমি আপনাদের সামনে পুরো বিষয়টি ডিটেলসে বলার চেষ্টা করব। আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন এই ভিডিওটি আনার জন্য, অর্থাৎ মাদ্রাসার গ্রুপ ডির আপডেট জানার জন্য। তো দেখুন, এত বিস্তারিত শুনানি হয়েছে, সব কিছু আমাকে দেখে তারপরে সেগুলো নোট ডাউন করে তারপরে সেগুলো আপনাদের সামনে আনতে হয়, তার জন্য একটু সময় লাগে। তো সেই সময়ের জন্য আমি দুঃখিত যে একটু দেরি হলো আমার আপডেটটা দেওয়ার জন্য। যাই হোক, আপনারা যারা অধীর আগ্রহী ছিলেন এই বিষয়গুলো জানার জন্য, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো গত ২৬শে জুন যে শুনানি হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেখানে মূলত ৭৩,০০০ যে এক্সামিনি ছিলেন, যারা ২০২৪ সালে পরীক্ষা দিয়েছিলেন মাদ্রাসার গ্রুপ ডি, তাদের পক্ষের আইনজীবী মিস্টার অনিন্দ্য মিত্র তিনি সওয়াল করছিলেন। তো তিনি যে সমস্ত বিষয়গুলো মহামান্য বিচারপতির কাছে তুলে ধরেন, যে প্রথমত যে হাইকোর্টের এমন কোনো ডিক্টা নেই যে কমিশনের প্রসিডিওর কি হবে সেটা বলে দেওয়া, অর্থাৎ কমিশন যদি তার নিজের ভুল নিজে শোধরাতে চায় তাহলে হাইকোর্ট তাকে সেই বিষয়ে বাধা দিতে পারে না। এছাড়াও সিনিয়র আইনজীবী অনিন্দ্য মিত্র আরও জানান যে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যে অর্ডার ছিল সেই অর্ডার শুধুমাত্র মালাকারের রেজাল্ট বের করে দেখতে বলেছিলেন যে সে পাশ করেছে কিনা, যদি সে পাশ করে তবেই পুরো প্যানেল বের হবে। সিঙ্গেল বেঞ্চের অর্ডারে স্পষ্ট নয় যে পুরো রেজাল্ট সব কিছু বের করতে হবে। তখন অনারেবল জাস্টিস এই জায়গাটাই প্রশ্ন করেছিলেন মিস্টার অনিন্দ্য মিত্রকে যে এটা কিভাবে সম্ভব, যদি রেজাল্ট বের করতে হয় তাহলে একজনের রেজাল্ট কিভাবে বের করা যেতে পারে, সেটা সবারই তো বের করতে বলা হয়েছে। এরপরে আইনজীবী অনিন্দ্য মিত্র আরও যেগুলো জানান যে কমিশন রাজ্যের কাছে কি নির্দেশ চেয়েছিল, মেবি সেটা তারা নতুন যে নির্দেশ সেটাই চেয়েছিল। এক্ষেত্রে কমিশনকে যখন রেজাল্ট বের করতে বলেছিল সিঙ্গেল বেঞ্চ, তখন কমিশন এফিডেভিট ফাইল করে ২০১৮ সালে সিঙ্গেল বেঞ্চে জানিয়েছিল যে তারা প্রপার ইনস্ট্রাকশন না পেলে তারা রেজাল্ট বের করতে পারবে না। তো সেক্ষেত্রে আইনজীবী অনিন্দ্য মিত্র এটাই জানান যে এই যে প্রপার ইনস্ট্রাকশন বলা হচ্ছে সেটার ক্ষেত্রে কমিশন হয়তো ৭৩,০০০ প্রার্থীর জন্য নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যাপারটাকেই বোঝাতে চেয়েছিলেন। এবং তিনি আরও বলেন যে অনুমানের ওপর নির্ভর করে ২৯৭ জন প্রার্থীর জীবন ও জীবিকার ক্ষতি করা যায় না। কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো নির্দেশ দেয়নি, অর্থাৎ ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ যেটা কমিশনকে বলেছিল যে তাদেরকে রেজাল্ট বের করতে হবে, কিন্তু কমিশন তারা ভুল করলে তারা যে নতুন করে পরীক্ষা নিতে পারবে না সে বিষয়ে কিন্তু কোনো রকম কোনো বাধা দেওয়া হয়নি। এবং ডিভিশন বেঞ্চে শুধুমাত্র টাইম এক্সটেন্ড করার জন্য কমিশন গেছিল কিছু গ্রাউন্ড নিয়ে, তার মধ্যে অন্যতম একটি ছিল যে তারা মিস্টেক করেছে। তো ডিভিশন বেঞ্চ শুধুমাত্র টাইম এক্সটেন্ড করার জন্য সেই গ্রাউন্ডগুলোকে গ্রহণ করেননি, কিন্তু গ্রাউন্ডটা যে ইল্লিগ্যাল সেটা কিন্তু ডিভিশন বেঞ্চ বলেনি। এছাড়াও সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের অর্ডার কমিশন কমপ্লাই করলে সেটা আইনগত বৈধ হবে না, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চের যে অর্ডার ছিল যে ২৪,০০০ প্রার্থীদেরকে নিয়ে পরীক্ষা নিতে হবে, এই বিষয়টা যদি কমিশন কমপ্লাই করে তাহলে সেটা আইনগত বৈধ হবে না। তার কারণ ৭৩,০০০ প্রার্থীর রাইট তাহলে খর্ব হবে, যাদেরকে কমিশনের ভুলের কারণে যারা বাদ পড়েছিল এবং তারা কিন্তু যে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ সেখানে তারা পার্টিও ছিল না, তাদের ন্যাচারাল জাস্টিস তাহলে ভায়োলেট হচ্ছে। এবং কমিশন কেন ডিভিশন বেঞ্চের অর্ডার রিভিউ করেনি সে বিষয়েও কিন্তু আইনজীবী তিনি কিন্তু তার মতামত দিলেন। এছাড়াও সুপ্রিম কোর্টের কিছু অর্ডার পড়লেন যে নন পার্টিকে প্রিজুডাইজ করা যায় না। ইন দ্য সেম ওয়ে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট তাদের মতে নন পার্টি
সাকসেসফুল প্রার্থীদের প্রেজারাইজ করছে, অর্থাৎ তারা হচ্ছে সাকসেসফুল প্রার্থী, যারা ৭৩,০০০ প্রার্থী তারা তারা নন পার্টি ছিলেন সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে, অতএব তাদেরকে তাদের যে রাইট সেটা ভায়োলেট হবে যদি সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চের অর্ডারকে এইভাবে অ্যাপ্লাই করা যায় যে শুধুমাত্র সেখানে ২৪,০০০ প্রার্থী পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল। তো এই বিষয়টি আইনজীবী বলেন এবং তিনি বলেন যে ডিভিশন বেঞ্চে যদি আমাদের কথা বলা হতো তাহলে ডিভিশন বেঞ্চ এই অর্ডার হয়তো দিত না, অর্থাৎ ডিভিশন বেঞ্চে যদি এটা বলা হতো যে ৭৩,০০০ প্রার্থীকে কমিশন ভুলভাবে বাদ দিয়েছে তাহলে ডিভিশন বেঞ্চ হয়তো অন্য অর্ডার দিতেন। তার ফলে ডিভিশন বেঞ্চের অর্ডারটিকে ভয়েড অর্ডার হিসেবে দেখা উচিত বললেন আইনজীবী। তারপরে আইনজীবী কিছু ফ্যাক্ট পড়তে লাগলেন, যে ফ্যাক্টগুলোর মধ্যে কবে নোটিশ পাবলিশড হয়েছিল নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য, কবে পরীক্ষা নেওয়া হয়েছে, এবং তিনি এটা বললেন যে কেন যারা মামলা করেছে তারা যখন পরীক্ষার নোটিশ পাবলিশড হয় তারা তখন কেন আসেনি, তারা এত দেরিতে কেন এলো। এবং এছাড়াও আরও তিনি বলেন যে যারা পিটিশনার তারা কেউ সাকসেসফুল প্রার্থী নয়, তাদের কোনো রাইট নেই যারা সাকসেসফুল প্রার্থী তাদের বিষয়টাকে চ্যালেঞ্জ করার। এবং আইনজীবী জানান যে ডিভিশন বেঞ্চের যে অর্ডার সে অর্ডারটা যাতে করে ইমপ্লাই না করা হয়, তার কারণ কমিশন ২০২৪-এ এসে ডিসকভার করেছে তারা ভুল করেছে, ৭৩,০০০ প্রার্থীকে তারা বাদ দিয়েছে। এবং এটা তো কেউ বলেনি যে ২০১৮ সালেই কমিশন তাদের মিস্টেক পেয়েছিল। কমিশন রিভিউ করেনি কারণ তারা ভাবেনি যে সিঙ্গেল বেঞ্চ তাদের বাধা দেয়নি যে নতুন করে তারা কোনো ভুল পেলে সে ভুলটা শোধরাতে পারবে না, এমন কোনো বাধা দেয়নি বলেই কিন্তু তারা রিভিউ করেনি। এবং তিনি এটাও বলেন যে স্ট্যান্ডার্ড অফ যে সেকেন্ড এক্সাম সেটা কিন্তু সেম রাখা হয়েছে, অর্থাৎ প্রথম যে ২০১১ সালের পরীক্ষা ছিল এবং ২০২৪ সালের পরীক্ষা তার যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু সেম রাখা হয়েছে। তার ফলে লেভেল প্লেইং গ্রাউন্ডের যে বিষয়টা উঠে আসছে সেটা কিন্তু এক্ষেত্রে মান্যতা পেয়েছে, অর্থাৎ লেভেল প্লেইং হয়েছে ৭৩,০০০ প্লাস ২৪,০০০ প্রার্থীদের বোধ কিন্তু এদের কিন্তু একই লেভেলের কোশ্চেনে পরীক্ষা নেওয়া হয়েছে, এই বিষয়টা তিনি বলেন। এই সময় মহামান্য বিচারপতি মিস্টার অনিন্দ্য মিত্রকে একটি প্রশ্ন করেন যে রুলস এবং রেগুলেশন দ্বারা এই যে কমিশন পরীক্ষা নিয়েছে সেটা কি ব্যাক্ট হচ্ছে, মানে কমিশন কি পরীক্ষা নিতে পারে এমন কি বিষয়টা রয়েছে রুলস এবং রেগুলেশনে। তখন মিস্টার মিত্র জানান যে প্রিলিমিনারি এক্সামে কিন্তু বিভিন্ন কোশ্চেনে হয়েছিল, অতএব এই যে গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সেখানে প্রথম থেকেই কিন্তু বিভিন্ন কোশ্চেন পেপারে পরীক্ষা নেওয়ার প্রভিশন ছিল এবং সেইটা জেনেই কিন্তু যারা পিটিশনার তারা পরীক্ষা দিয়েছিলেন প্রিলি, এবং তখন তারা কিন্তু কোনো রকম মামলা করেননি এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে। তাহলে তারা মেইন এক্সামে যখন দুটো ধাপে পরীক্ষা হলো দুরকম কোশ্চেন পেপারে, যদিও সেখানে দুটো কোশ্চেন পেপারে যে লেভেল প্লেইং গ্রাউন্ড সেটা সেম, তাহলে তারা এখন এসে সেটাকে আপত্তি জানাচ্ছে কেন। মহামান্য বিচারপতি এই সময় গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করলেন। তিনি যেটা বললেন, তিনি পরিষ্কারভাবে বললেন যে আমি ফ্র্যাঙ্কভাবেই বলছি যে ২০১১-তে যে রিটেন এক্সামের যে প্রশ্নপত্র ছিল এবং ২০২৪ সালে যে প্রশ্নপত্র করা হয়েছে এই দুটো প্রশ্নপত্রই কিন্তু স্ট্যান্ডার্ড অফ প্রশ্নপত্র যেটা সেটা কিন্তু সেম, অর্থাৎ এমন নয় যে ২০১১ প্রশ্নটি সহজ এসেছিল ২০২৪-এর প্রশ্নটি কঠিন এসছে, বা ২০১১-তে অনেক কঠিন প্রশ্ন ছিল ২০২৪-এ অনেক সহজ প্রশ্ন এসছে, বিষয়টা তা নয়। দুটো ক্ষেত্রেই কিন্তু প্রশ্নের মান একই রয়েছে, এটা কিন্তু মহামান্য বিচারপতি তিনি কিন্তু মন্তব্য করলেন। তিনি বললেন এই জায়গায় স্ট্যান্ডার্ড অফ যে কোশ্চেন সেটা কিন্তু সমান রেখেছে কমিশন। কিন্তু বিচারপতি যেটা বললেন যে আমি বলছি না যে সব কিছুর জন্যই রুল থাকতে হবে, কিন্তু কমিশন যা করবে তার তো রেজুলেশন থাকবে। যখন তারা প্রথম ২০১১-তে পরীক্ষা নিয়েছিল তখন কি কমিশন এই রকম কোনো সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ২-৩টে ফেজে পরীক্ষা নিতে পারে? তখন আইনজীবী মিস্টার মিত্র জানান যে WBMSC সেটা উত্তর দেবে, এবং মিস্টার মিত্র একটি গুরুত্বপূর্ণ কথা বলেন যে এক্ষেত্রে টেস্ট নেওয়ার জন্য রুল ছিল কিনা সেটা গুরুত্বপূর্ণ তার থেকেও যে টেস্ট নেওয়া হয়েছে সেকেন্ড টেস্ট সেটা এক্সিস্টিং রুলকে প্রহিবিট করছে কিনা বা সেটা এক্সিস্টিং রুলকে ভায়োলেট করছে কিনা সেটাই দেখতে হবে। যদি সেটা না করে থাকে তাহলে কমিশনের যে সেকেন্ড পরীক্ষা নেওয়া সেটা কোনো রকম ভুল হয়নি। তো এই সময় মহামান্য বিচারপতি আবারও বললেন যে লেভেল প্লেইং গ্রাউন্ড নিয়ে তিনি সন্তুষ্ট হয়েছেন, কিন্তু তার যে প্রশ্ন সেটা হচ্ছে কমিশন যদি সব কিছু বাতিল করে নতুন করে সবার এক্সাম নিত তাহলে সেই বিষয়টা নিয়ে তিনি কোনো প্রশ্ন তুলতেন না। কিন্তু কমিশন কিছু প্রার্থীর পরীক্ষা নিয়েছে, এরপরে কমিশন আবার কিছু প্রার্থীর পরীক্ষা নিচ্ছে, এই বিষয়টা নিয়েই তিনি মনে করছেন যে সেখানে কি কোনো রুলস কমিশনের আছে কি নেই এই জায়গাটা। তখন মিস্টার মিত্র জানান যে রুল অফ গেম যেটা গ্রুপ ডি পরীক্ষার জন্য সেখানে যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে প্রথম ধাপ সেখানেই ডিফারেন্ট কোশ্চেন পেপার ছিল, অতএব কমিশন রুল অফ গেম চেঞ্জ করেনি। কমিশন যেটা করেছে তাদের যে রুল অফ গেম ছিল প্রথম থেকে সেটাকেই তারা ব্যাক করেছে এবং মেন এক্সামের ক্ষেত্রে তারা দুটো পার্টে নিয়েছে
যেহেতু তাদের ৭৩,০০০ প্রার্থীকে তারা ভুলভাবে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করা সত্ত্বেও বাদ দিয়েছিল এবং কোশ্চেন পেপারের ক্ষেত্রে তারা সেম স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। এইখানে মহামান্য বিচারপতি প্রসেস অফ নর্মালাইজেশনের বিষয়টা নিয়ে জানতে চাইলেন। তিনি যেটা বললেন যে দুটো এক্সাম যে নেওয়া হয়েছে তাহলে কি কোনো প্রসেস অফ নর্মালাইজেশন কমিশন করেছিল? তখন মিস্টার মিত্র জানান যে দুটো পরীক্ষার্থীদেরকে নিয়েই কিন্তু রেজাল্ট হয়েছে, অর্থাৎ দুটো যে ২৪,০০০ পরীক্ষার্থী ৭৩,০০০ পরীক্ষার্থী কম্বাইন করেই রেজাল্ট হয়েছে এবং কোশ্চেন পেপারের যে সেটা স্ট্যান্ডার্ডটা সেম রাখা হয়েছে। তো এই বিষয়গুলো তিনি বলেন এবং তিনি আরও যেটা বলেন যে কমিশন এক্ষেত্রে কোনো ম্যালাফাইড করেনি। ম্যালাফাইড বলতে গেলে কোনো রকম কোনো দুর্নীতি করে যে এই কাজগুলো করেছে বা তারা বেআইনিভাবে কাজগুলো করেছে, কোনো করাপশন করেছে তা নয়। কমিশন তারা টেকনিক্যাল মিস্টেক করেছিল, সেটাকে তারা শুধরে নিয়েছে। এর ফলে এক্ষেত্রে কমিশনের কোনো ভুল নেই এবং তিনি বলেন যে যারা মামলা করেছে তাদের মামলাগুলো ডিসমিসড করা হোক এবং কমিশন যে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করেছিল সেই অনুযায়ী যাতে করে নিয়োগটা সম্পন্ন করা হয়, এই আবেদন তিনি রাখলেন। এরপরে ২৬শে জুনের যে হিয়ারিং সেটা শেষ হলো। এরপরে ৩০শে জুন আবার এই গ্রুপ ডি মামলার শুনানি রাখা হয়েছিল। সেই দিনকে যিনি বললেন তিনি হচ্ছেন সিনিয়র আইনজীবী মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি মূলত বললেন ২৪,০০০ প্রার্থীর হয়ে, অর্থাৎ যে ২৪,০০০ প্রার্থীরা ২০১১ সালে পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে যারা মেরিট লিস্টে ফাইনাল মেরিট লিস্টে এমপ্যানেল ক্যান্ডিডেট হিসেবে সিলেক্টেড হয়েছেন তাদের হয়ে তিনি বললেন। কিন্তু তার যে স্ট্যান্ড সেটা হচ্ছে ২৪,০০০ প্রার্থীর যারা এমপ্যানেলড হয়েছে তাদের যেমন চাকরি দিতে হবে, তেমনই তিনি যেটা বললেন যে কমিশন অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন যে নতুন করে ৭৩,০০০ প্রার্থীর পরীক্ষা নিয়েছে সেখানেও কোনো ভুল নেই। অর্থাৎ এক্ষেত্রে মিস্টার ভট্টাচার্যর যে বক্তব্যগুলো ছিল সেগুলো হচ্ছে যে তাদের এখানে কোনো রকম কোনো সমস্যা নেই যে কমিশন ৭৩,০০০ প্রার্থীর পরীক্ষা নিয়ে কম্বাইন্ড মেরিট লিস্ট তৈরি করেছে সেই বিষয়ে। এরপরে মিস্টার ভট্টাচার্য ১২ই সেপ্টেম্বর ২০২৩ সালের যে অর্ডার ছিল ডিভিশন বেঞ্চের সেই অর্ডারটি দেখালেন এবং তারপরে তিনি এটাও বললেন যে সিঙ্গেল বেঞ্চ শুধুমাত্র রেজাল্ট পাবলিশ করতে বলেছিল ১৪ দিনের মধ্যে, ডিভিশন বেঞ্চ সেটাকে বাড়িয়ে ৬ মাস করেছিল। ডিভিশন বেঞ্চে শুধুমাত্র টাইম এক্সটেনশনের জন্য যাওয়া হয়েছিল। ১২ সেপ্টেম্বর ২০২৩ সালের অর্ডার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় এবং সেই মামলা ডিসমিসড হয় অন মেরিটে। এরপরে সুপ্রিম কোর্টে কিছু আনসাকসেসফুল প্রার্থীরা মামলা করেছিল। সেই ক্ষেত্রে কমিশনের যে ভুল কমিশন করেছিল যে তারা এরর ফাইন্ড করেছিল প্রিলিমিনারি এক্সামে, সেক্ষেত্রে কিছু প্রার্থী যায় এই গ্রুপ ডির পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করতে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই অর্ডারটি সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট মামলাগুলো ডিসমিসড করেছিল। তার মানে গ্রুপ ডির পুরো নিয়োগটা আর বাতিল করা যাবে না। এবং মিস্টার ভট্টাচার্য তিনি জানান যে ইন এনি ওয়ে আই এম সাকসেসফুল, অর্থাৎ যাই হোক না কেন ২৪,০০০ প্রার্থীদেরকে নিয়েও যদি মেরিট হয় তাও তার ক্লায়েন্টের কোনো সমস্যা নেই এবং ৭৩,০০০ প্রার্থীদেরকে নিয়েও যদি মেরিট হয় তবুও তার সমস্যা নেই। কিন্তু তিনি যেটা বলেন যে তার যেটা স্ট্যান্ড যে ৭৩,০০০ প্রার্থীদেরকে নিয়েই যে মেরিট লিস্ট হলে সেটাই ভালো হবে সব থেকে। এবং মিস্টার ভট্টাচার্য যেটা বলেন যে সুপ্রিম কোর্ট পারমিট করেছিল সেকেন্ড রিটেন টেস্ট নিতে কমিশনকে এবং রুলস অলসো পারমিট সেকেন্ড রিটেন টেস্ট বলে তিনি রুল দেখালেন এবং তিনি বললেন যে ১৪ এবং ১৬ নম্বর ধারায় সংবিধানের সেখানে যদি কমপ্লাই করতে হয় তাহলে প্রত্যেকটা এলিজিবল প্রার্থীদেরকে কমিশনকে নিতে হবে। সেক্ষেত্রে ৭৩,০০০ প্রার্থীরাও এলিজিবল, তাদেরকেও নিয়ে পরীক্ষা করাতে হবে এবং ফ্রেশভাবে কমিশন পরীক্ষা নিতে চেয়েছিল। সেই ফ্রেশভাবে পরীক্ষা নেওয়ার ব্যাপারটাকে কিন্তু সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ অ্যালাউ করেনি। ফ্রেশভাবে বলতে গেলে কমিশন আবার গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়াটি সবার জন্য নিতে চেয়েছিল, ২৪,০০০ এবং ৭৩,০০০ সবার জন্য। সেইটাকে ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ অ্যালাউ করেনি। কিন্তু কমিশন এক্ষেত্রে স্প্লিটভাবে নিয়েছে, মানে ২৪,০০০ যারা প্রার্থী তাদের আর পরীক্ষা নেয়নি, ৭৩,০০০ পরীক্ষা নিয়েছে। সেই বিষয়টা কিন্তু মানে কোনো কোর্টেই কিন্তু ডিসাইড হয়নি, এইটাও কিন্তু মিস্টার ভট্টাচার্য বলেন। এবং তার কাছে মহামান্য বিচারপতি জানতে চান যে তার স্পেসিফিক স্ট্যান্ড কি। তো সেক্ষেত্রে মিস্টার ভট্টাচার্য জানান যে তার স্পেসিফিক স্ট্যান্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তিনি জানান যে এই মাদ্রাসা গ্রুপ ডির সিলেকশন প্রসেস কখনো কোনোদিন চ্যালেঞ্জ হয়নি। এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ শুধুমাত্র বলেছিল যে এই প্রসেসটিকে কমপ্লিট করতে হবে, কিন্তু কিভাবে কমপ্লিট করতে হবে সেইটা বলেনি। ডিভিশন বেঞ্চও সেটা বলেনি। কোর্ট শুধু কমপ্লিট দ্য প্রসেস বলেছিল এবং টাইম এক্সটেন্ড করেছিল। তো এই সময় অনারেবল জাস্টিস এবং মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে এই যে বিভিন্ন সুপ্রিম কোর্টের অর্ডার, বিভিন্ন হাইকোর্টের অর্ডার, সেই বিষয়গুলো নিয়ে নানান আলোচনা চলছিল। মহামান্য বিচারপতিও নানান ক্রস কোশ্চেন করছিলেন। সেই বিষয়টি আমি এত ডিটেলসে আপনাদের সাথে আর যাচ্ছি না, এটা অনেকটা সময় ধরে আলোচনা হয় এই বিষয়গুলো নিয়ে। অর্থাৎ মহামান্য বিচারপতি জানতে চাইছিলেন যে ডিভিশন বেঞ্চের এই বিষয়গুলো তো রিজেক্ট করেছে পরীক্ষা নেওয়ার ব্যাপারটা, তাহলে নতুন করে কমিশন কিভাবে পরীক্ষা নিতে পারে, এবং সুপ্রিম কোর্টেও যেহেতু এই মামলাটি গেছিল। তো সেক্ষেত্রে মিস্টার ভট্টাচার্য সেই বিষয়গুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তিনি যেটা বলতে চান মিস্টার ভট্টাচার্য যে এই
যে কমিশনকে পরীক্ষা নেওয়ার ব্যাপারে বারণ করা হয়েছিল সেটা কিন্তু টাইম এক্সটেন্ডের জন্য, অর্থাৎ সেই বিষয়টা মেরিট অনুযায়ী ডিসাইড হয়নি। এটা কিন্তু হাইকোর্টে ডিভিশন বেঞ্চে ডিসাইড করেনি, এটা সিঙ্গেল বেঞ্চে যে মামলা হয়েছে সেখানেই ডিসাইড হবে যে কমিশন পরীক্ষা নিতে পারে কি না। এবং মিস্টার ভট্টাচার্য যেটা বলেন যে কমিশন সবার পরীক্ষা নিতে চেয়েছিল ফ্রেশভাবে বলেই কিন্তু কমিশনের এই প্রেয়ারটা অ্যালাউ হয়নি ডিভিশন বেঞ্চে। কিন্তু কমিশন যে স্প্লিটভাবে এক্সাম নেবে, স্প্লিট মানে পৃথকভাবে ৭৩,০০০ প্রার্থীর, এই কথাটা কমিশন কোথাও জানায়নি। এবং কমিশনের এখানে কোনো বায়াস বা ম্যালাফাইডের গ্রাউন্ড বা অভিযোগ নেই কমিশনের বিরুদ্ধে। লেভেল প্লেয়িং গ্রাউন্ড এখানে মেনটেন হয়েছে। রুলসেও পারমিট করছে যে সেকেন্ড এক্সাম নেওয়া যায় বলে তিনি একটি রুল দেখালেন পরীক্ষার, সেই রুলগুলো তিনি দেখাচ্ছিলেন। এবং তিনি এটাও বললেন পরিশেষে যে সংবিধানের ১৪ এবং ১৬ নম্বর ধারায় কাউকে বঞ্চিত করা যায় না, অতএব ৭৩,০০০ প্রার্থীদেরকেও বঞ্চিত করা যাবে না। তো এই বিষয়গুলো এখানে বিচারপতি প্রসেস অফ নর্মালাইজেশনের বিষয়টি আবার জানতে চাইলেন মিস্টার ভট্টাচার্যের কাছে। তো মিস্টার ভট্টাচার্য যেটা বললেন যে নর্মালাইজেশন তখনই হয় যখন কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড সেম থাকে না। এবং মিস্টার ভট্টাচার্য বললেন যে কমিশনের রুলেই বলা হয়েছে যে অল এলিজিবল প্রার্থীদের রিটেন টেস্ট নিতে হবে। কমিশন ৭৩,০০০ পরীক্ষা না নিলে রুল ভায়োলেট হবে এবং নর্মালাইজেশন নিয়ে সুপ্রিম কোর্টের তিনি বিভিন্ন অর্ডার দেখালেন। এই বলে তিনি তার যে সাবমিশন সেটা শেষ করলেন। অর্থাৎ মিস্টার ভট্টাচার্য যেটা দেখা গেল যে তিনি কিন্তু ৭৩,০০০ প্রার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যাপারটাকে তিনি সমর্থন করলেন, অর্থাৎ মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং তার যারা প্রার্থী ২৪,০০০ ক্যান্ডিডেট যারা মেরিট লিস্টেড হয়েছে ফাইনাল প্যানেলে, তাদেরকেও মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যাপারটাও তিনি জানালেন যে তাদেরকে মানে তাদের কোনো সমস্যা নেই ৭৩,০০০ প্রার্থীর পরীক্ষা নিলে। এরপরে মিস্টার সব্যসাচী চ্যাটার্জি 1 জুলাইয়ের শুনানিতে তিনি ৭৩,০০০ প্রার্থীদের হয়ে বললেন। তিনি মূলত মিস্টার অনিন্দ্য মিত্র, মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন সেগুলোই তিনি মোটামুটি বলছিলেন। তো তার যে বলার পয়েন্টগুলো সেগুলো যদি আমরা সামারাইজ করি বা সংক্ষেপে বলি তাহলে যেটা দাঁড়াবে যে পিটিশনাররা প্রিলিতে পাশ করেছিল, তারা সবাই প্রিলিতে পাশ করেছে, পিটিশনার ইনক্লুডিং তারা। কমিশন নিজের ভুল এক্ষেত্রে করেছে, কমিশন টেকনিক্যাল এরর করেছে। এবং এই যে কমিশন ভুল করেছে সেটা নিয়ে কিন্তু কেউ ডিসপিউট করছে না। এবং কমিশনকে যে বিষয়টা বলা হয়েছিল কোর্ট থেকে যে তারা প্রসেসটা কমপ্লিট করতে হবে, কিন্তু সেই প্রসেসটা যে কমিশন যদি কোনো ভুল পায় তাহলে সেই ভুলটাকে যে তারা শুধরাতে পারবে না এই বিষয়টা কিন্তু কোথাও বলা হয়নি। এরপরে তিনি কিছু লিস্ট অফ ডেটস দেখালেন এবং তিনি অ্যাডভার্টাইজমেন্ট দেখালেন যেখানে তিনি বললেন যে এক্ষেত্রে টেস্ট বলা হয়েছে প্লুরাল নাম্বারে, তার মানে কমিশন মাল্টিপল টেস্ট নিতে পারে। এছাড়াও তিনি পিটিশনারদের যে আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশনের ব্যাপারটি তিনি বললেন যে পিটিশনাররা যে বলছে সেটা যদি করা হয় তাহলে আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশন হবে, তাদেরকে যদি বাদ দেওয়া। ৭৩,০০০ প্রার্থী অলরেডি প্রিলিতে পাশ করেছিল, কমিশনের ভুলের কারণে তারা পরীক্ষা দিতে পারেনি। এরপরে তিনি বলেন যে কমিশন যদি এরর দেখেও তাদের বাদ দেয় সেটা কি জাস্টিফাইড হবে। এবং তিনি বলেন যে কমিশন ডিভিশন বেঞ্চে যেটা বলেছিল যে তারা অ্যাজ এ হোল সবার পরীক্ষা নেবে, তার জন্য কিন্তু তাদেরকে অ্যালাউ করা হয়নি। এবং কমিশনের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি পড়তে লাগলেন যেটি ক্যান 20-তে ফাইল করেছিল কমিশন, যে কমিশন সবার পরীক্ষা নিতে চেয়েছিল কিন্তু সেটা নিতে বারণ করেছিল ডিভিশন বেঞ্চ সবার পরীক্ষা নিতে। তাই কমিশন একটা ব্যালেন্সড করেছে যে ৭৩,০০০ প্রার্থীদের তারা পরীক্ষা নিয়েছে, ২৪,০০০ প্রার্থীদের তারা আর পরীক্ষা নেয়নি। এক্ষেত্রে তারা সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চের অর্ডারটিকে মেনে নিয়েছিল। এবং তার ফলে সুপ্রিম কোর্টেরও এই নিয়ে নানান জাজমেন্ট তিনি দেখালেন যে এক্ষেত্রে তিনি বললেন যে কমিশন একটা ব্যালেন্সড করেছে। এবং তিনি এটাই বললেন যে কমিশনের কাছে যা অ্যাভেলেবল অপশন ছিল এই নিয়োগে সেক্ষেত্রে ৩টে অপশন। প্রথম অপশন যে কমিশন সব কিছু বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া। তো এক্ষেত্রে তিনি জানান যে সেই কাজটি কমিশন করতে গেছিল, নতুন করে পরীক্ষা নিতে গেছিল, কিন্তু ডিভিশন বেঞ্চ সেটি অ্যালাউ করেনি। তার ফলে কমিশনের ক্ষেত্রে আর সব কিছু বাতিল করা সম্ভব নয় এই গ্রুপ ডি নিয়োগে। দ্বিতীয় অপশন হচ্ছে কমিশনের কাছে যা কমিশন ভুল করেছে সেই ভুলগুলো অ্যাজ ইট ইজ রেখে দিয়ে ২৪,০০০ প্রার্থীদেরকে নিয়ে রেজাল্ট বের করা। তো সেই কাজটি কমিশন করলে আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশন হবে। এবং কমিশনের একটি মানে বোনাফাইড হিসাবে, সংস্থা হিসাবে কমিশন একটি মডেল সিলেক্টর হিসাবে কমিশন এটা কখনোই করতে পারে না। আর্টিকেল 12 অথরিটি হিসাবে তারা ভুল দেখতে পেলে কখনোই সেটাকে না শুধরে কাজ করতে পারে না। তাই কমিশন একটা ব্যালেন্সড করতে চেয়েছে যে তারা আগে যেহেতু ২৪,০০০ প্রার্থীর পরীক্ষা নিয়েছিল তাই তাদের পরীক্ষা না নিয়ে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে তারা তাদের পরীক্ষা নেয়নি। তারা শুধুমাত্র কি করেছে, এবং তারা সবার পরীক্ষাও নেয়নি, তারা শুধুমাত্র ৭৩,০০০ প্রার্থী যারা বাদ পড়েছিল কমিশনের ভুলের কারণে তাদের পরীক্ষায় তারা নিয়েছে। এবং তারা সেক্ষেত্রে যে কোশ্চেন পেপার তার যে স্ট্যান্ডার্ড সেটা বজায় রেখেছে, তার ফলে লেভেল প্লেয়িং গ্রাউন্ড সমান থেকেছে। এবং এই বিষয়টা
এবং তিনি সুপ্রিম কোর্টের আরও নানান জাজমেন্ট দেখালেন এই বিষয়ে। এবং তিনি আরেকটি বিষয় যেটা বলতে চাইছিলেন যে চাল থেকে কাঁকড় বাদ দেওয়া। তো সেক্ষেত্রে মহামান্য বিচারপতি একটি প্রশ্ন করলেন যে কাঁকড় বলতে গেলে তো টেন্টেড প্রার্থীদেরকে বোঝায়, তো ৭৩,০০০ প্রার্থীরা তো আর টেন্টেড নয়। তো তিনি তখন মিস্টার সব্যসাচী চ্যাটার্জি বললেন যে ৭৩,০০০ প্রার্থীরা টেন্টেড নয়, কিন্তু এক্ষেত্রে কমিশন যে কাজগুলো করেছে টেকনিক্যাল এরর বলে, সেই কাজগুলোকে টেন্টেড না বলে, অর্থাৎ চ্যাপ মিনস এটাকে একটা তিনি রূপক হিসেবে ব্যবহার করলেন যে সেই কাজগুলো কোনো ক্লাউড আর কি তৈরি করছে, সমস্যা তৈরি করছে এই নিয়োগ প্রক্রিয়ায়। তাই সেটাকে কমিশন বাদ দিয়েছে, বাদ দিয়ে শুধরে নিয়ে কমিশন মিস্টেকগুলোকে কমিশন সবাইকে নিয়ে একটা ব্যালেন্স তৈরি করে কমিশন পরীক্ষা নিয়েছে এবং সেই পরীক্ষাটা কমিশনের বৈধ এবং যে মেরিট লিস্ট কমিশন পাবলিশ করেছে সেই অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক, এটাই তার দাবি। তো এরপরে মূলত ৭৩,০০০ প্রার্থীদের বলা শেষ হলো, কমিশনেরও বলা তো আগেই শেষ হয়েছিল। এবার যারা পিটিশনার ছিলেন তারা রিপ্লাই দিলেন, বিশেষ করে মিস্টার মজুমদার তিনি রিপ্লাই দিলেন। তিনি যেটা বললেন যে ৭৩,০০০ প্রার্থীরা চলন্ত বাসে উঠতে চাইছেন, অর্থাৎ বাসটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে, সেই চলন্ত ট্রেনে উঠতে চাইছেন ৭৩,০০০ প্রার্থীরা। এবং তিনি ডিভিশন বেঞ্চের অর্ডারগুলো দেখালেন এবং তিনি আবার অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে দেখালেন যে সেখানে টেস্ট বলা হয়েছে, টেস্টস নয়। তার কারণ এখানে গ্রুপ ডি গ্রুপ সি একসাথে বলা হয়েছে বলে টেস্টস বলা হয়েছিল। এবং তিনি ডিভিশন বেঞ্চের অর্ডারগুলো দেখালেন যে সেখানে ডিভিশন বেঞ্চ পারমিট করছে না কমিশনকে নতুন করে পরীক্ষা নিতে। এছাড়াও কমিশনের যে কাজকর্ম সেটাকে সন্দেহজনক হিসাবে তিনি বললেন এবং লেভেল প্লেয়িং গ্রাউন্ড নিয়েও তিনি কিছু বলতে চাইলেন। তো মহামান্য বিচারপতি এই জায়গায় বললেন যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু সেম ছিল। তো তখন আইনজীবী বললেন যে এটা কে ডিসাইড করবে? তখন মহামান্য বিচারপতি বললেন এটা কোর্ট দেখবে যে প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড ছিল কি ছিল না। আমি দুটো প্রশ্নপত্রই দেখেছি এবং আমার মনে হয়েছে ৭৩,০০০ এবং ২৪,০০০ প্রার্থীর যে প্রশ্নপত্র দুটোই স্ট্যান্ডার্ডটা সেম ছিল। তো এই বিষয়গুলো এরপরে আইনজীবী মিস্টার মজুমদার তিনি আরও কিছু আর্গুমেন্ট করলেন। বিশেষ করে তিনি যেটা বললেন যে ১লা সেপ্টেম্বর যে পরীক্ষা, সেই পরীক্ষার আগেই কিন্তু রিট ফাইল হয়েছিল, তার নম্বর WPA ২১,৯১৮/২০২৪। তো এরপরে ২রা জুলাইও মিস্টার মজুমদার কিছু বলেন এবং তারপরে মিস্টার ভট্টাচার্য অর্থাৎ বিশ্বরূপ ভট্টাচার্য তিনি পিটিশনারদের হয়ে বলেন যে কেন WBMSC নতুন রিটেন টেস্ট নিল, তারপরে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট মেনে WBMSCকে কাজ করতে হবে, এই বিষয়গুলো তিনি বলেন। এরপরে আইনজীবী ফিরদৌস শামীম তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি যেটা বলেন যে WBMSC এর যে জাজমেন্ট সেটা কেন রিভিউ করেনি, তার কারণ WBMSCর যে প্লি সেটা রিজেক্ট করেছিল ডিভিশন বেঞ্চ। এবং তিনি বলেন যে WBMSC ৩০০% এরর করেছে, মানে ভুল করেছে, অতএব সেটা আর অ্যাকসেপ্টেবল নয়। এবং তিনি বলেন যে কোশ্চেন পেপারের যে স্ট্যান্ডার্ড সেটা সেম হয়েছে কিনা এটা মহামান্য বিচারপতি নয়, এটা কোনো এক্সপার্ট দ্বারা বিচার করতে হবে। এছাড়াও তিনি গুরুত্বপূর্ণভাবে যেটা দাবি রাখলেন পরিশেষে যে এক্ষেত্রে এই যে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অপশন যেটা, যে এই নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া, এটাই হচ্ছে সবথেকে বেস্ট অপশন। এছাড়াও শামীম আহমেদ আইনজীবী তিনি কিছু বক্তব্য রাখলেন। তিনি বললেন যে জাস্টিস অমৃতা সিনহা বলেছিলেন যে ২৪,০০০ প্রার্থীদেরকে নিয়েই নিয়োগ করতে কমিশন সেক্ষেত্রে অ্যাগ্রি করেছিল। তো এই বিষয়গুলো এবং ডিভিশন বেঞ্চের জাজমেন্টটাও তিনি আবার বললেন। তো মোটামুটিভাবে হেয়ারিংটা এভাবেই শেষ হলো। তো এই যে গ্রুপ ডি মামলা, সেই গ্রুপ ডি মামলায় কিন্তু শুনানি যে পুরো জিসটা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার ২রা জুলাই যে অর্ডার কপি বেরিয়েছে সেই অর্ডার কপিটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অর্ডার কপিতে দেখুন পরিষ্কারভাবে যেটা লিখা রয়েছে যে এই যে অর্ডার কপি, যে মিস্টার মজুমদার লার্নেড সিনিয়র অ্যাডভোকেট, মিস্টার বিশ্বরূপ ভট্টাচার্য লার্নেড অ্যাডভোকেট অ্যান্ড মিস্টার ফিরদৌস শামীম লার্নেড অ্যাডভোকেট, মিস্টার শামীম আহমেদ লার্নেড অ্যাডভোকেট ইন রিপ্লাই ইন ফুল, অর্থাৎ তারা যে রিপ্লাইগুলো দিল আমি যেগুলো বললাম আপনাদেরকে ভিডিওতে সেগুলো নেওয়া হয়েছে। হিয়ারিং ইজ কনক্লুডেড মানে শুনানি শেষ হলো। জাজমেন্ট ইজ রিজার্ভড, জাজমেন্টকে রিজার্ভ করা হলো। এবার জাজমেন্ট রিজার্ভড মানে কি? জাজমেন্ট রিজার্ভড মানে মহামান্য বিচারপতি সব পক্ষকে শুনলেন, এবার তিনি জাজমেন্ট লিখবেন। এবার সেই জাজমেন্টটা লিখে তিনি অ্যানাউন্স করবেন কোর্টে এবং সেটা ওয়েবসাইটে পাবলিশড হবে। তারপরে জানা যাবে যে এই গ্রুপ ডি যে নিয়োগ দীর্ঘ ১৫ বছর ধরে পেন্ডিং তার ভবিষ্যৎ কি, অর্থাৎ সেখানে কি ৭৩,০০০ এবং ২৪,০০০ প্রার্থীদেরকে নিয়েই মাদ্রাসা সার্ভিস কমিশন যেমনভাবে মেরিট লিস্ট তৈরি করেছিল ঠিক তেমনভাবেই অ্যাজ ইট ইজ ডিরেকশন কি দেবে মহামান্য বিচারপতি, নাকি মহামান্য বিচারপতি এমন নির্দেশ দেবে যে
24,000 প্রার্থীদেরকে নিয়েই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, 73,000 প্রার্থীদের পরীক্ষা নেওয়া যাবে না। নাকি মহামান্য বিচারপতি অন্য নতুন কোনো অর্ডার দিতে পারেন, সেই বিষয়গুলো কিন্তু জাজমেন্ট না এলে বলা যাচ্ছে না। তো এবার জাজমেন্ট আসলে অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।